শেখ মুজিবের নাম বাদ দিয়া ওখানে আপনি শাহ আজিজুর রহমানের নাম দিবেন, যে লোক জাতিসংঘে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কথা বলছে, তার নাম দিবেন আপনি? এটা কিছু হইল? কি করতে চায় এরা? কি প্রমাণ করতে চায়? যে আমরা ৭১ হেরে গেছিলাম, এখন আবার ওটা প্রতিশোধ দিচ্ছি। করতে পারেন, কয়েকদিনের ক্ষমতা আছে, করেন এটা আপনি, কিন্তু আলটিমেটলি টিকবেন না রে ভাই। এদেশের মানুষ বাই নেচার আপনাদের সঙ্গে থাকবে না। যদি প্রথমে ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিকতা আমরা দেখছি, আজও সহসভাপতি বলেছেন কমিশনের যে ২-৩ দিনের মধ্যেই হয়তোবা একটা আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো, যদিও তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ ২০টি বিষয়ের মধ্যে ১২টিতে এখন পর্যন্ত ঐক্যমত্য হয়েছে দলগুলো। কি মনে হচ্ছে? এটা আসলে আমার কাছে মনে হয় সময় ক্ষেপণ। আমি মনে করি জাস্ট ওয়েস্টিং টাইম। কারণ এই ঐক্যমত্য আপনারা অনেক আমরা দেখেছি এর আগে, আমরা ৯০-এর গণঅভ্যুত্থানে দেখেছি, তখনও ৩ জোটের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখা তো সবাই মিলে সেচে এত আলোচনাও করতে হয় না, এত বিতর্কও হয় নাই, সবাই তো উইলিংলি সেই ৩ জোটের রূপরেখায় স্বাক্ষর করেছিল। সেই ৩ জোটের রূপরেখার কয়টা বাস্তবায়িত হয়েছে? পরে পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কয়টা মানছে? যে এইটাও এরকমই হবে। এখন তারপরেও তারা আলাপ আলোচনা করছে, একটা কিছু করা লাগে, করতেছে। আমি তো এটাকে খুব একটা গুরুত্ব দেই না। আমার কাছে মনে হয় কিছু ভাড়াটে লোকজনকে বিদেশ থেকে এনে, ভাড়াটে বুদ্ধিজীবী এবং এনজিও, এরা মিলে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, রাজনৈতিক দলগুলোকে বলার চেষ্টা করতেছে যে কিভাবে তোমরা দেশ চালাবা। তো রাজনৈতিক দল দেশ চালাবে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। তারা কি এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী হবে নাকি? এগুলি যারা করতেছে, যে আলী রিয়াজ বলেন, মনির হায়দার বলেন, এরা তো সবাই আমেরিকার নাগরিক ভাই। এই কাজটা শেষ করে সবাই আমেরিকা চলে যাবে। ওখানে যাবে না? ওখানে যাবে। তো তারা এসে আমাদেরকে জ্ঞান দিবে। এটা এগুলি ভাই হাস্যকর। আপনি যেমনটি বললেন যে ৩ জোটের এর আগে যেসব রূপরেখা তৈরি করা হয়েছিল সেগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করেনি, এবার যেন করে। সেই ক্ষেত্রে কি কোনো কিছু করার আছে বা সংবিধান পরিবর্তন কি করবেন? কিছু তাদের কাছে কথা চাইবেন, ভাই আপনারা করেন, তারা বলবো হ্যাঁ করবো, পরে করলো না, আপনি কি করবেন? না, সেসব বিষয় যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সংবিধান অন্তর্ভুক্ত এইগুলি সংবিধানে অন্তর্ভুক্ত আপনি কে করবে? সংবিধানে অন্তর্ভুক্ত করতে গেলে তো পার্লামেন্ট লাগবে। একটা সংবিধান কি পার্লামেন্ট ছাড়া হয়ে যাবে? ওই সংবিধান তো পার্লামেন্টে পাস করতে হবে। জুলাই সনদের কথা বলা হচ্ছে যে করেন, আপনি সনদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাস্তবায়ন করবে কে? মানবেটা কে? শুনেন, আমি আপনাকে একটা সহজ কথা বলি রে ভাই। আমরা বলি না যে আগে সংবিধানটা খুব খারাপ ছিল, ওটাকে কাটাছেঁড়া করতে করতে খুব খারাপ অবস্থায় নিয়ে আসছে। খুব খারাপ ছিল বলা খুব সহজ, বলে দিলাম। যদি জিজ্ঞাসা করি ভাই কেন খারাপ ছিল, ব্যাখ্যাটা কি? একটা চমৎকার ব্যাখ্যা তারা দেয়, এখন যারা ক্ষমতা আছে তারা ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয়? এটা নাকি ভারতের সঙ্গে অনেক মিল। ভারতের সঙ্গে মিল হলে খারাপ হয়ে গেল? ভারতের সঙ্গে মিল হলে খারাপ হয়ে গেল? ভালো জিনিসটা ওরাও নিতে পারে, আমরা নিতে পারি, সমস্যাটা কোথায়? কিন্তু মিল হওয়াটাই খারাপ হওয়ার একমাত্র কারণ না। ভারতের সঙ্গে যদি মিল হয়, ভারতের সংবিধান, ভারতের যারা ক্ষমতায় থাকে পলিটিক্যাল পার্টিগুলো, তারা কি অমান্য করে, নষ্ট করে? আমরা করছি কেন? এটা তো ভাই আমাদের খাসিয়তের সমস্যা, এটা সংবিধানের সমস্যা না, আমাদের খাসিয়তের সমস্যা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যে এই সংবিধান খুব খারাপ। এই খারাপ সংবিধানে কোথাও কি লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন, উনি প্রাইম মিনিস্টারের মতো ক্ষমতা উপভোগ করবেন? লেখা ছিল? আছে? নাই তো। শেখ রেহানা ক্ষমতা ভোগ করে নাই? বাংলাদেশের অনেক বড় বড় নিয়োগ তো শেখ রেহানার ইচ্ছা অনুযায়ী হইতো। ওটাকে সংবিধানে লেখা ছিল? সংবিধানে কি আছে না আছে, এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো যারা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তারা কি বলে না বলে। এখন যদি কেউ মনে করেন একটা দল ক্ষমতায় আছে, তারা সংবিধান মেনে চললো না, তারা সংবিধানকে মানতেছে না, এখন থেকে দেশের সংবিধান আছে না? একটা সংবিধান দেশে তো আছে, এটা খারাপ হয়ে আছে তো একটা। রাষ্ট্র তো এই সংবিধান অনুযায়ী চলার কথা, চলতেছে। যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্র না চলে, তা রাষ্ট্রকে সাবধান করে দিবে কে? আদালত। আদালত কি সে দায়িত্ব পালন করতেছে না তো। অর্থাৎ আগে যেভাবে চলছিল এখনো খুব একটা তার পার্থক্য নেই। এই যে মাত্র 1 বছর এখনো হয়নি, এখনই প্রশ্ন উঠছে যে জুলাই অভ্যুত্থান কি তাহলে ব্যর্থ হতে চলেছে? এত কম সময়ে মানে এত নেতিবাচক কথা আসার কারণ কি বলে মনে করেন এবং আপনার মূল্যায়ন কি? জুলাই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে এটা আমি মনে করি না। জুলাই অভ্যুত্থান মানে কি? আপনি ধরেন কয়েকজন স্টুডেন্ট যারা নাকি নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের সিপাহ সালার অথবা মানে বিজয়ী বীর হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা কিন্তু ওদের দাবি।
তবে যে মেনে নিয়েছি তা কিন্তু না, কারণ আমরা তো দেখেছি অভ্যুত্থানের মধ্যে তো আমরা ছিলাম, আমরা তখন তো বাইরে থেকে আসিনি ভাই। এই অভ্যুত্থানের এটা হলো সারা দেশের সমস্ত মানুষের একটা অভ্যুত্থান, সমস্ত মানুষের একটা প্রতিবাদ। সেই প্রতিবাদ, সেই সমস্ত মানুষের সেই সংগ্রাম বিজয়ী হয়েছে। মাঝখান থেকে সাধারণ মানুষটা এই দাবি নিয়ে আসে না। যে গৃহবধূ রাস্তায় নেমেছিল সে বলে নাই যে আমাকে মানে ক্ষমতার দাও, শেয়ার দাও, সে তার মতো ঘরে চলে গেছে। এদেরকে ডিরেল করছে ডক্টর ইউনূস। সেখানে আইসি নিয়ে প্রথম ঘোষণা করছে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা বলে এদেরকে মাথায় উঠাইছে। এখন সব ছাত্ররা নিয়োগকর্তা হয়ে গেছে। এখন তারা এই মন্ত্রণালয়ে বসে, সেই মন্ত্রণালয়ে বসে, সব মন্ত্রণালয়ে একজন ছাত্র প্রতিনিধি আছে একজন। এবং আমরা একদিন আগেই সেটি দেখলাম যে দেখছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এখন আরো অনেক অনেক বেরোচ্ছে, সবই আছে, এগুলো আমরা সবই জানি ভাই। তথ্য প্রমাণ ছিল না বলতে পাই নাই, তখন বলতে গেলে আবার কোন মানহানির মধ্যে পড়ে যায়। তো এই পার্ট এটা ইমেজটা কি? এখন যদি এনসিপি ব্যর্থ হয়, ধরা যাক যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো কমিটি মিলে ব্যর্থ হয়, ধরা যাক, তাতেও কিন্তু জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যায় না, তাতেও কিন্তু জুলাই আন্দোলনের যে চেতনা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায় না, ওটা উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় না, সবই থাকে। কিন্তু যারা নাকি দাবিদার তারা ব্যর্থ পাবে বা যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্বে আমি মনেই করি না। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। দেখেন আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধেরও কিন্তু কেউ কেউ দাবিদার হয়ে গেছিল যে আমরাই করছি। তাদের আচরণের কারণে কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে ব্যর্থ বলতে পারবেন না। এখানেও একই জিনিস, এদের আচরণের কারণে, এদের সীমাবদ্ধতার কারণে, এদের সংকীর্ণতার কারণে, এদের ব্যক্তিগত যে সমস্ত তাদের যে লোভ লালসার প্রতি যে আকর্ষণ, এটার কারণে পুরো আন্দোলনকে আপনি ব্যর্থ বলতে পারেন না। জুলাই আন্দোলন একটা আমাদের জন্য খুব, এই জাতির জন্য, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা আন্দোলন। সে আন্দোলন ঠিক আছে, বাট এরা যারা দাবিদার ছিল এরা হয়তো নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে যে আসলে তারা জুলাই আন্দোলনের খুব পেছনের সারি একটা লোক ছিল। এরা মূল লোক না, মূল লোক হলো এদেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি পরিবর্তন একবার করতে পারে আবার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো করেন কিনা যে নির্বাচনই কি আমাদের এখন সামনে এগোনোর একমাত্র উপায় কিনা? গণতন্ত্র এই দেখবেন প্রায় একটা কথা বলা হয় কিন্তু, যে ইলেকশন হইলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু প্রায় বলে। যারা ইলেকশনটা এই মুহূর্তে না চায় তাদের এটা খুব একটা প্রিয় বাক্য, যে এখন ইলেকশন হওয়া যাবে না। আচ্ছা, ইলেকশন হলে সব কিছু হবে না, এটা আমিও মানি। ইলেকশন না হলে সব কিছু হবে? ইলেকশন না হয় তাহলে কি সব কিছু হবে? তাও সব কিছু হবে না। সব কিছু হওয়ার জন্য যতগুলি পথ আছে, সেই পথের প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। আপনি যেভাবে হওয়াবেন, যেভাবে আপনি লক্ষ্যে পৌঁছতে চান, সেখানে যাওয়ার যতগুলি পথ আছে, সেই সবগুলি পথের প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। কারণটা কি, যে কথা রতন ভাই বললেন, নির্বাচন জিনিসটা আসলে কি? আমাদের যে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ ছিল কেন? এই ভদ্রমহিলা নির্বাচনী যে ব্যবস্থাটা এটাকেই নষ্ট করে দিয়েছিল। তার মানে উনি জনগণের কাছে ওনার কোনো দায়বদ্ধতা ছিল না। জনগণ ওনাকে চায় কি চায় না এটা উনি বদার করতেন না, পাত্তাই দিতেন না। আমি যা বলবো সেটাই হবে, আমার বাপ এই দেশ বানাইছে, অতএব আমি বাপের মেয়ে, আমি যা বলবো তাই হবে। তুমি প্রজা, তুমি আসো, তুমি তোমার মতো থাকো, তোমার কোনো অধিকার নেই আমি ভালো কি মন্দ এটা বলার। এই যে কর্মকাণ্ড উনি করতেন, আমরা তার বিরুদ্ধে ছিলাম। আমরা মনে করতাম উনি এই জাতিকে প্রতিদিন অপমান করছেন। এই অপমানের জন্য আমি ক্ষুব্ধ হয়েছিলাম, আমি প্রতিবাদ করেছি, সবাই একসঙ্গে প্রতিবাদ করেছে। এখন জনগণের মতামত আপনি নেবেন কিভাবে? জনগণ কি চায়? দুইটা পদ্ধতি। একটা হলো জনগণের মতামত নেওয়ার একটা পদ্ধতি হলো যেটা নাকি আপনার 5ই আগস্ট হয়েছে, গত বছর জুলাই আগস্টে হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সব মানুষ মিলে খেপে গিয়ে তাদেরকে বের করে দিয়েছে, একটা পদ্ধতি। আর শান্তিপূর্ণ পদ্ধতিটা কি? নির্বাচন। আমি নির্বাচন করব, কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটার পরিচালনার দায়িত্ব আমি কাকে দেব, এটা আমি নির্বাচন করব ভোট দিয়ে। এই জন্য যদি আমার হাতে ক্ষমতাটা থাকে এবং সেটা যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কি হয়, যারাই ক্ষমতায় যাবেন তারাই চিন্তা করবেন আমি যে জনগণের চিন্তার বাইরে, জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু করছি, তাহলে 5 বছর পর সে আমাকে সরিয়ে দেবে। এই ভয় থেকে তারা কিন্তু ঠিকঠাক মতো কাজটা করবে। এই ভয়টা যখন আপনি একটা নিয়মে পরিণত করতে পারবেন, যখন নির্বাচনটাকে আপনাকে নিয়মে পরিণত করতে পারবেন, তখন এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু যেমন এখন যে গভর্নমেন্ট আছে, এদের কি সেই ভয় আছে? নাই তো।
এটা তো নির্বাচনের কোনো ভয় নাই। সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা আমাদের এখানে অনেকে বলে, সেই ভদ্রলোক তো মুন্সিগঞ্জ থেকে ইলেকশন করে একবার 300 ভোট পাইছিল। তার মানে তারা 300 লোকে ভোট দেয়, সে এখন পাওয়ার দেখাচ্ছে, কারণ তার কোনো জবাব দিতে নাই। তারা কেউ চায় কি চায় না এটা সে বদারই করে না। তবে কি বলবেন কামাল, আপনার কাছে আমি ছিলাম যে নির্বাচন নিয়ে আসলে এই যে কনফিউশন তৈরি করা হচ্ছে, এর উদ্দেশ্য কি হতে পারে, নাকি এটা আমরা বুঝতে ভুল করছি? উদ্দেশ্য ভাই একটাই, এটা হলো যতদিন ক্ষমতায় থাকা যায়। লটারি পাওয়ার মতো মন্ত্রিত্ব পাইছে তারা, তো এই মন্ত্রিত্ব তো ভাই কোনো কম্পিটিশন দিয়ে আসে নাই। ইউনূস সাহেবের পছন্দ কারে কারে তারা তারা নিয়ে আসছে। ইউনূস সাহেবের সঙ্গে একসময় গ্রামীণে চাকরি করতো, বুড়া মানুষ ঘরে বসে থাকে, তারা এনে বানাই দিচ্ছে শিখিয়ে আপনার স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিছে। উনি কিছু করতে পারে না, উনি নিজেও অসুস্থ, তারা ওনাকে সরাবে না, উনি থাকবে। এই তো যোগ্যতা। এনজিওর কিছু কোটা আসছিল, ওই কোটার থেকে আসছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে লোকজন আসছে। তো এর এনজিও জিনিসটা কি রে ভাই বলুন তো আপনি, এনজিও জিনিসটা কি? এনজিও তো গেলে এইভাবে হাত বাড়ায়, মানে কিছু পেতে চায়, তাদের দেওয়ার অভ্যাস নেই, নেওয়ার অভ্যাস। যা পায় পাবলিককে দেখে নেয়, নিয়ে কিছু দেয়, বাকিটা পকেটে ভরে। এটা হচ্ছে বাংলাদেশের এনজিও কালচার। তো তারা হচ্ছে মন্ত্রী এখন। তো তারা কি ভাই যদি একদিনও বেশি থাকে, তো একদিনও 2টা ফাইল সিগনেচার করবো, অসুবিধাটা কি? 2 ফাইলে যদি কিছু আসে মন্দ কি? তার প্রজন্ম তার পরের প্রজন্ম চলবে। এই হলো তাদের দৃষ্টিভঙ্গিটা। কিন্তু তারা ভুলে যায় যে হাসিনার আমলেও কিন্তু অনেকে অনেক কিছু কামাইছিল। এখন কিন্তু কামানোটা তাদের জীবনের জন্য অভিশাপ এসে আসছে। যারা দেশে আছে সবাই যে পালাতে পারবেন তা তো না। যারা দ্বৈত নাগরিক আছেন তারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ওগুলিকে আনা হয়েছে এই কারণে যে তোমার কোনো দায় দায়িত্ব নাই, যা ইচ্ছা করো। আর যাদের দ্বৈত নাগরিকত্ব এর মধ্যে বা গ্রহণ করে নাই, তাদের জন্য আটকে যাবে কে? তখন তারা হা হুতাশ করবে, কেন গেছিলাম 1 বছরের জন্য 2 বছরের জন্য, তখন এগুলো বলবে। হিসাবটা হলো এখানে আমাদের সমস্যাটা হলো, আমরা তো কেউ শিক্ষা নেই না রে ভাই। সবাই মনে করে এইটাই শেষ দিন, আমি অনন্তকাল থাকবো। দেখেন না মাঝে মাঝে স্লোগান উঠায়, কিন্তু এগুলো সব মাল পানিতে উঠায় যে আজীবন উনি থাকবেন, আজীবন উনাকে চাই। আগেও দেখতাম বলতো আমাদের ব্যবসায়ীরা যে প্রথমত চাই, শেষ পর্যন্ত চাই, তবে নাকি কবরের পরেও চায়, খবর ওটা কি যাবে, এরকম ব্যবসায়ীরা বলতো। ওনাদের এখন বলতে দেন, ওনারা এখন এটাও বলবে এই ইয়েকে। এগুলি বলে লাভ নেই। মূল লক্ষ্য হলো যে ভাই চান্সে একটা মন্ত্রিত্ব পাইছি, কোনো দায় দায়িত্ব নাই, দেশের প্রতি কোনো ভালোবাসা নাই রে ভাই। এদের মূল যদি থাকতো তাহলে এর মধ্যে একটু টের পাইতাম। এখন তারা আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলাই দিতে চাচ্ছে। আগে একজন ছিল স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করছে, এখন যারা আসছে তারা জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করতেছে। এই হলো কাজ। আর তাদের মূল বক্তব্য হলো স্বাধীনতার চেতনাকে ই করতে হবে, ভুলাই দিতে হবে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, একটা কথা, সিম্পল একটা কথা বলি। শেখ হাসিনার পারিবারিক সদস্যদের নামে যত প্রতিষ্ঠান হয়েছে সেগুলি আপনি চেঞ্জ করতেছেন, খুব ভালো। এখন শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে তার নাম আসছে? যদি বেশি জায়গায় থাকে চেঞ্জ করেন, সব বাদ দিবেন। শেখ মুজিবের নাম বাদ দিয়া ওখানে আপনি শাহ আজিজুর রহমানের নাম দিবেন, যে লোক জাতিসংঘে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কথা বলছে, তার নাম দিবেন আপনি? এটা কিছু হইল? কি করতে চায় এরা? কি প্রমাণ করতে চায়? যে আমরা 71-এ হেরে গেছিলাম, এখন আবার ওটা প্রতিশোধ দিচ্ছি। করতে পারেন, কয়েকদিনের ক্ষমতা আছে, করেন এটা আপনি, কিন্তু আলটিমেটলি টিকবেন না রে ভাই। এদেশের মানুষ বাই নেচার আপনাদের সঙ্গে থাকবে না। আপনি কি বলবেন? না, আমার নতুন কিছু বলার নেই, আমার কথা তৈরি করে দিলেন। মূল ঘটনাটা কিন্তু দেখে নেই, দেখেন। কিন্তু জবাবদিহিতার কথা যেটা বললেন রাজিকুজ্জামান রতন, সেটার জন্য তো একটা সংস্কার দরকার। যে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে কিভাবে? সংস্কারটা কোথায় দরকার বলেন তো? প্রথমত সংস্কার দরকার মানুষের মগজে, প্রথমত সংস্কার দরকার মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের সাহসী কলিজায়। সংস্কারটা কি? তোমার সামনে যখন কোনো একটা অন্যায় হবে, তুমি প্রতিবাদ করতে না পারো, থামাতে না পারো, প্রশ্নটা করো। এই সংস্কারটা সবচেয়ে আগে হওয়া দরকার। আর তারপরে সংস্কার হওয়া দরকার জবাবদিহিতায়, যে তুমি যদি আমার কথা না শুনো, আমার হাতে ক্ষমতা আছে, আগামীবার আমি তোমাকে নির্বাচন করব না। সিম্পল, এই দুটা করেন।
কোথাও কি হয়েছে? হচ্ছে না তো। আমি একটা কথা খালি বলি, এই সরকার খুব সংস্কার করতেছে, সংস্কার করে দেশের মধ্যে অনেক কিছু করে ফেলাবে। তো এই সরকার দেখাক না কেন যে সংস্কার আমরা চাচ্ছি সেই সংস্কারটা আমি আমার সরকারের মধ্যে করেছি। দেখাক, একটা সেক্টরে দেখাক। মানুষ তো জানে না সংস্কারটা কি, মানুষ তো কোনো পাই নাই। সুশাসন চাই আমরা, মানুষ কোনো সুশাসন পাইছে? মানুষ সুশাসন বুঝেও না। এই সরকার সুশাসন কায়েম করুক, তার হাতে ক্ষমতা আছে, ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি সুশাসন কায়েম করে দেখাক যে এইটা সুশাসন। বিচারের চোখে, আইনের চোখে সবাই সমান, উনি দেখাক। এই দেখো, আমার নামে এতগুলো মামলা ছিল, পুরো মামলা আমি প্রত্যাহার করি নাই, সব মামলার মতো চলতেছে। এইটাই বিচার বিভাগের স্বাধীনতা দেখাচ্ছে। উল্টা উনি উনার মামলাগুলি নির্ভয়া দেশে প্রত্যাহার করে নিছে, করছে তো। উনি যেটা হাসিনা যে কাজ করতো, ইউনূস সাহেব তো ওই কাজই করতেছে, আর মুখে বলে সংস্কার। এরকম পর্যন্ত হাসিনাও বলতো আমরা হাসিনাকে বিশ্বাস করি নাই, ওনারও করি না। কথা ভাই ক্লিয়ার? তা না হইলে আপনি আমাকে, এদের লজ্জার ব্যাপার, আপনি আমাকে বলেন এদের লজ্জার। এখানে মনে করেন 3টা কাপ আছে, 3টা কাপের মধ্যে একটা কাপে খুব ভালো জিনিস আছে, আর দুইটা মনে করেন ঠান্ডা চা, আর এটা হলো গরম চা। তো আমি এরকমকে মাতবর, আমি কি প্রথমে বলবো না যেহেতু আমি মাতবর তো গরম চাটা আমি খাবো, এটা আমি বলবো? ভালোটা আমি নিবো, এটা আমি বলবো? যে কোনো লিডারের বড় কোয়ালিটি কি যে তোমরা নাও, পরে আমি নিব। আর উনি কি করলেন, দায়িত্ব সে নিয়ে ওনার গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি করে দিলেন। ওনার নিজের 666 কোটি টাকা ট্যাক্স মকুব করে নিলেন। ওনার গ্রামীণের জন্য ইউনিভার্সিটি নিলেন, ওনার গ্রামীণের জন্য ম্যান পাওয়ার নিলেন, একটা স্টারলিংকে আনলেন, আইনে নিয়ে ওটা গ্রামীণের মধ্যে ঢুকাই দিলেন। সব তো ওনার কাম করে নিলেন, ওনার সব মামলা প্রত্যাহার করে নিলেন। তো উনি তো এই জন্য আসছেন, উনি তো দেশের জন্য আসেন না রে ভাই। এই কথা ক্লিয়ার। এই দেশের জনগণের জন্য ওনার কোনো ফিলিংসই কাজ করে না, করে না। তো এটা বইয়ের লাভ আছে? তাহলে জনগণের জন্য অনুভূতি আছে, এরকম নেতৃত্ব ওটা জনগণ বুঝে। জনগণকে সুযোগ দেন, জনগণ আপনি বুঝাই দিব। সেই সুযোগটা কি? ইলেকশন। আপনি ইলেকশন দেন, জনগণ ঠিক লোকটাকে বেছে দেব। হয়তো জনগণ ভুল করবে, কিন্তু জনগণের যে বেছে নেওয়ার ক্ষমতা আছে এইটা তো এস্টাবলিশড হবে, এটাই দরকার। আমি এখন মনে করেন, আমি বললাম যে এই মানে ওনার যে উপদেশটা আছে এরা পছন্দ হয় না, আমি বললাম এতে ওনাদের কিছু যায় আসে? কিছুই যায় আসে না। কিন্তু যদি এটা পলিটিক্যাল কোম্পানি তো যায় আসে। যে রাজনৈতিক দলগুলো সংস্কারের সহযোগিতা করছে না, এরকম এক পক্ষের একটা অভিযোগ করা হচ্ছে বা হয়, আপনি কি বলবেন? রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না যদি হচ্ছে, বিশেষ করে বড় দল যাদেরকে বলা হয়, হ্যাঁ, বিশেষ করে বড় দল বা বিএনপির। আমি বলি, প্রত্যেকটা দলের তো একটা করে পলিটিক্স আছে, আছে না? তাহলে তো সব দল মিলে এক দলই হইতো। ওনার পলিটিক্স আর বিএনপি পলিটিক্স কি এক না তো? এখন এমন একটা প্রস্তাব আপনি দিলেন যেটা নাকি ওনার সঙ্গে যায় না। এখন উনি কি ওনার দলের যে আদর্শিক যে জায়গাটা, ওই জায়গা ত্যাগ করে ওখানে যাবে? যাবে না তো। কিছু কিছু ক্ষেত্রে তো বিরোধ হবেই, যেগুলি বিরোধ হবে ওগুলো ওখানেই থাকুক। আপনি সব বিরোধ তো আপনি মিটাতে পারবেন না। এটা ঐক্যমত্য কমিশনের কাজ ওইটা না। ঐক্যমত্য কমিশনের কাজ হলো যে পয়েন্টে ঐক্যমত্য হয় সেই পয়েন্ট করা। আসলে আমি তো আগেও বলেছি, এই ঐক্যমত্য কমিশনে এগুলি আসলে সময় ক্ষেপণ ছাড়া কিছু না। এটার কোনো ভ্যালিডিটি নেই। এটা মানা না মানার কোনো, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, ছোট্ট শেষ করে দিচ্ছি আপনাকে। বিএনপির একটা 31 দফা আছে না রাষ্ট্র সংস্কারের, এই 31 দফাকে বিএনপি অ্যাবান্ডন করছে, বাতিল করছে, স্থগিত করছে? করে নাই তো। সারা দেশে মানুষের মধ্যে তারা প্রচার করতেছে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে 31 দফা রেখে ওরা সংস্কার কর্মকাণ্ড মনে করে না? ওরা কি 31 দফা রেখে আলী রিয়াজের এগুলি গ্রহণ করবো নাকি? কে আলী রিয়াজ, কে মনির আয়তার ধুলায় অন্ধকার, এগুলি কয়ে লাভ আছে নাকি রে ভাই? ধন্যবাদ জনাব মাসুদ কামাল।